আর আমি আয়েশা জানো মন্দির। আর এ মন্দিরে তুমি প্রার্থনা করনি। মেয়েদের কৌশল দিয়ে তোমাকে বোকা করেছি। তোমার কোনো বিশ্বাস নেই আমার উপর। কাজেই নিজ ক্ষমতা দিয়ে তোমাকে উত্তরণ করিয়ে দেব না। তবে কখনো তোমাকে দোষ দেব না। এই কঠিন দুনিয়া তোমাকে এভাবে তৈরি করেছে। কাজেই আমরা ভিন্ন পথে চলব। তবে আমাকে না দেখতে পেয়ে ভেবো না তোমার কাছ থেকে দূরে গেছি। মনে রেখো, এ দুনিয়ায় আমি আইসিসের প্রতিভু। আর তাই মিশে রয়েছি পৃথিবীর সব কিছুর ভিতর। আমি একজন নই, অসংখ্য রূপ আমার। তুমি যখন রাতের তারার নিচে, ভেবো আমি চেয়ে রয়েছি তোমার দিকে। যখন নরম হাওয়া বইবে, মুখ স্পর্শ করবে বা গর্জে উঠবে বজ্রপাত, ভেবো ওই আলোর ভিতর ঝলসে উঠছি। তীব্র ঝোড়ো হাওয়ায় পাবে আমাকে। তুমি কি বলতে চাও আসলে তুমিই দেবী আইসিস? বিস্মিত হয়ে বললাম, তুমি তো বলেছিলে তুমি আসলে উপাসিকা। যা তুমি ভাবো। ভেবে নিতে পারো অ্যালান, আমার কানে সব কথা আসে না, দেখতে পাই না সব দৃশ্য। কাজেই বলতে পারো আমার কান ও চোখ অর্ধেক বন্ধ। হয়তো এতদিনে দেবীর মন্দির মিশে গেছে ধুলোর সঙ্গে। কেউ উপাসনা করে না, তাকে ভুলে গেছে মানুষ। তবে আজও জেগে আছে চাঁদের ওই দেবী। তার রথ আজও চলছে। দেবীর আরেক নাম প্রকৃতি। সে আমার মা এবং আমি তার সন্তান। তুমি হয়তো বুঝবে পৃথিবীর অন্তর আছে, আর সে অন্তরের অংশ তুমি বা আমি। আজও সে পবিত্র আত্মাকে পূজা দেয় পূজারীরা। আমার ঠোঁটে চলে এলো, হ্যাঁ, পূজারী যদি হয় ছেলে মানুষ বা নিজেকে ঠকাতে চায়, করতে পারে। তবে আমি তা করি না। তোমার এ বিদায় শুভ হোক অ্যালান। তোমার ও তোমার সঙ্গীদের জন্য এখান থেকে সে গন্তব্য পর্যন্ত পথ নিরাপদ করা হয়েছে। বহু বছর বাঁচবে তুমি, এবং শেষে হয়তো পাবে সেসব মানুষকে। আজ রাতে তুমি দেখেছো তাদের। চুপ হয়ে গেল আয়েশা। তারপর আবার বলল, আমার এ শেষ কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আজ যা বলেছি তার সব তুমি দুভাবে গ্রহণ করতে পারো। তবে একটা কথা, যা বলেছি সব সত্য। আমি এক পুরুষকে ভালোবাসি। অতীতকালে তার নাম ছিল কালিক্রেট। দেবীর ইচ্ছায় আমাকে দেয়া হয়েছে ওর জন্য। আর তাই এখানে অপেক্ষা করতে হবে। তুমি যদি বাইরের জগতে গিয়ে ওর দেখা পাও, তাকে বলো এই আয়েশা আজও ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু থাক, তোমাকে বলেই বা কী হবে? তুমি ওকে দেখবে না। আবার যদি জন্মে থাকে, তাকে চিনবে কী করে? যাই হোক, তোমাকে একটা অনুরোধ বা নির্দেশ। আমার এই রহস্যময় জীবনের বিষয়ে কাউকে কিছু বলো না। তা যদি না মানো, তোমার উপর পড়বে আমার অভিশাপ। যতদিন বেঁচে থাকবে কাউকে বলতে যেও না আমার কথা। এবার বলো অ্যালান, আমার কথা রাখবে? রাখবো আয়েশা। সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ অ্যালান। কিছুক্ষণ পেরিয়ে গেল, তারপর সোজা হয়ে দাঁড়ালো। লাগছে রাজকীয়। কাছে যাওয়ার জন্য হাতের ইশারা করলো। সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। আমার দেহে হাত বুলাতে লাগলো সে। মনে হলো আশীর্বাদ করছে। তারপর পর্দার দিকে হাত তুলল। ঠিক তখন সরে গেল পর্দা। কে সরিয়ে দিল বুঝলাম না। চলে গেলাম পর্দার কাছে। ওখান থেকে একবার চাইলাম আয়েশার দিকে। যেখানে ছিল ঠিক সেখানে দাঁড়িয়েছে। তবে চোখ দুটো এখন মেঝের দিকে। আনমনে কি যেন ভাবছে। আগে কখনো কোনো মেয়ের মুখে এত কষ্টের প্রতিচ্ছবি দেখিনি। মনে হলো এরই মধ্যে আমার কথা ভুলে গেছে। মনেই নেই গত 1 ঘন্টার কথা। 23। বাইরের করিডোরে বেরিয়ে এলাম। নীরবে দাঁড়িয়ে আছে প্রহরীরা। এক একজন যেন মূর্তি।
আরসোয়ে পেরিয়ে মন শান্ত করতে কিছুক্ষণের জন্য থামলাম। চারপাশের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেব। ঠিক তখন মনে হলো অন্ধকারের ভিতর কেউ আসছে। মনে পড়ল এখানে আমার অনেক শত্রু। আক্রমণ ঠেকানোর জন্য তৈরি হয়ে গেলাম। মুহূর্ত পর বুঝলাম কেউ আচমকা হামলা করবে না। আর কেউ নয়, আমার পাশে চলে এসেছে হ্যান্স। এতক্ষণ আশেপাশে লুকিয়েছিল। খুব চিন্তিত ও ভীত মনে হলো। নিচু কাপা স্বরে বলল, বাস, আবার আপনাকে দেখতে পেয়ে ভালো লাগছে। খুশি লাগছে যে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছেন। আমি তো ভেবেছি তেমন কিছু ভাবলে কেন? কারণ বাস, ওই মহিলার বাসায় যা ঘটল, আমার তো মনে হলো তার দাঁতের ব্যথা শুরু হয়েছে। জালের ভিতর বসে আছে মাকুসার মতো। খুলে বলো তো হ্যান্স, কি ঘটে? আমার পাশে হাঁটতে শুরু করলো হ্যান্স। কি হয়নি বাস? আপনি আর আমসোলোপোগাসের সঙ্গে কথা বলতে লাগলো সাদা ডাইনি। দেখার মতো হলো আপনার চেহারা। মনে হলো আধ ফ্লাক্স সেরা জিন গিলে ফেলেছেন। আজ রাতে ওই জিনিস পেলে আমি বেঁচে যেতাম। একই সঙ্গে হয়ে উঠতাম জ্ঞানী আর বোকা। বাস, আমার মাথা ভরে গেছে, আবার একই সঙ্গে ফাঁকা হয়ে গেছে মগজ। আপনারা দুজন গড়িয়ে পড়লেন বাস। ভাবতে শুরু করলাম মরে গেছেন। ভাবতে লাগলাম এবার কি করি, কিভাবে লাশ নিয়ে কবর দেব। আর তখনই মঞ্চ থেকে নেমে এলো ডাইনি। প্রথমে উবু হলো আপনার উপর, তারপর আমসোলোপোগাসের উপর। কানের কাছে ফিসফিস করে কি যেন বলতে লাগলো। তারপর একটা সাপ বের করলো। দেখে মনে হলো সোনার তৈরি, চোখ দুটো সবুজ। ওই জিনিস ছিল ডাইনির কোমরে। প্রথমে ওটা আপনার ঠোঁটে সোয়ালো, তারপর আমসোলোপোগাসের ঠোঁটে। তারপর কি হ্যান্স? তারপর অনেক কিছু হলো বাস। আমার মনে হলো পুরো বাড়ি বাতাসে ভেসে ছুটতে লাগলো। গতি হলো কমপক্ষে বুলেটের দ্বিগুণ। হঠাৎ ঘর ভরে গেল আগুনে। এত গরম, শরীরে সেকা লাগলো। চারপাশে এত আলো, চোখ থেকে দরদর করে পড়তে লাগলো পানি। তবে সেই আলোর ভিতর চোখ চলে। সে আগুনের ভিতর অনেক ভূত হাজির হলো। হ্যাঁ, তাদের কয়েকজনকে দেখলাম আপনার মাথার পেটের কাছে। আমসোলোপোগাসের একই অবস্থা। আমি চুপচাপ দেখতে লাগলাম, কিন্তু ভূত কথা বলতে লাগলো সাদা ডাইনির সঙ্গে। কথা স্বাভাবিকভাবে বলছে, যেন চেনা মেয়ের কাছে ডিম বা মাখন বিক্রি করছে। তারপর বাস, হঠাৎ আপনার যাজক বাবাকে দেখতে পেলাম। মনে হলো আগুনের ভিতর টকটকে লাল হয়ে গেছেন। কোনো সন্দেহ থাকলো না তিনি আগুনের দেশে থাকেন। মনে হলো আমার কাছে এসে বললেন, হ্যান্স, এখান থেকে বেরিয়ে যাও। এ জায়গা তোমার মতো ভালো হটেনটটের জন্য না। এত গরম এখানে থাকতে পারে শুধু খ্রিস্টান। তাতেই ভয় হলো বাস। আমি জবাবে বললাম, বাসকে রেখে যাচ্ছি আপনার হাতে। খেয়াল রাখুন, নইলে বাস গরমে পুড়ে যেতে পারে। যা খুশি হোক আমসোলোপোগাসের। তারপর আর দেরি করলাম না। চোখ বন্ধ করে নাকের উপর জিভ রেখে পালাতে চাইলাম। ওই পর্দার তলা দিয়ে সাপের মতো বেরিয়ে এলাম। ওখান থেকে দৌড়ে বাড়ির উঠানে, সেখান থেকে বেরিয়ে রাতের ভিতর ছুটছি। কিছু দূর গিয়ে বসে পড়লাম। শরীর ঠান্ডা করতে হবে বাস। তারপর থেকে অপেক্ষা করছি কখন আপনার লাশ আসবে। আর এখন দেখছি আপনি জান নিয়ে বেরিয়ে এসেছেন। এ থেকে বোঝা যায় জিকালির মাদুলি কত কাজের জিনিস। বুঝতে পারছেন বাস? আর কিছু ওই আগুন থেকে আপনাকে বাঁচাতে পারতো না। এমনকি আপনার যাজক বাবাও বাঁচাতে পারতেন না। ওর কথা শেষে বললাম, হ্যান্স, তুমি দারুণ এক লোক। মদ না খেলেও নেশা হয়। এ কথা মাথার ভিতর গেঁথে নাও। আজ তুমি মাতাল ছিলে, খুব বেশি মাতাল।
একটু আগে যা দেখেছো বলে ভাবছো তা নিয়ে আর কখনো কোনো কথা বলবে না। ঠিক আছে বাস, কথা বুঝতে পেরেছি। আমি মাতাল ছিলাম আর এতক্ষণে সব ভুলে গেছি। কিন্তু বাস, একটা ব্র্যান্ডির বোতল এখনও আমাদের হাতে। যদি ওটা থেকে দুঢোক গিলতে পারতাম, আরও বেশি ভুলে যেতাম। আমাদের অতিথিশালায় পৌঁছে দেখলাম দরজার সামনে বসে আছে আমসোলোপোগাস, চেয়ে আছে আকাশের দিকে। কোনো কাজে এসেছো আমসোলোপোগাস? স্বাভাবিক স্বরে জানতে চাইলাম। অপেক্ষা করছি কি বলে। রাতের অতন্দ্র প্রহরী। ভেবেছি আপনি রাতের আধারে হারিয়ে গেছেন। দুনিয়ায় রাতের চেয়ে অনেক কম যে কোনো প্রহরীর জীবন। কোনো জবাব দিলাম না, চুপ রইলাম। আমসোলোপোগাস জাতিতে জুলু, ওদের ধৈর্য কম। হঠাৎ জানতে চাইল, মাকুমাজান আজ সন্ধ্যার ওই অভিযানে গিয়েছিলেন? যদি গিয়ে থাকেন, কি দেখলেন? জবাব না দিয়ে জানতে চাইলাম, সন্ধ্যার পর স্বপ্ন দেখেছ আমসোলোপোগাস? যদি দেখে থাকো সে স্বপ্ন কি বিষয়ে? মনে হলো সাদা রানীর বাড়িতে চোখ বুজলে। বোধহয় কিছু বুঝতে পারোনি। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো ভিনদেশি কথা শুনে। হতে পারে মাকুমাজান। ঘুমিয়ে পড়তে লাগলাম। সাদা ডাইনি বাজনার মতো মিষ্টি সুরে কথা বলতে থাকলো। তারপর স্বপ্নের ভিতর হারিয়ে গেলাম। স্বপ্নের ভিতর কী ছিল তা বড় কথা নয়। হঠাৎ আমার মনে হলো আমাকে পাথরের টুকরোর মতো ছুঁড়ে দেয়া হলো। পাথর ছুঁড়লে কতই বা দূরে যায়, তার চেয়ে অনেক দূরে চলে গেলাম। পৌঁছালাম একটা ওপাশে তারার ওপাশে। তারপর দেখলাম সুন্দর একটা জায়গা, তেমন বর্ণনা দিতে পারবো না। এতক্ষণে অনেকটা ভুলেও গেছি। তবে ওখানে আমার পরিচিত সবার সঙ্গে দেখা হলো। ছিলেন জুলুদের সিংহ, দুনিয়া কাঁপিয়ে দেয়া রাজা। পাশেই ছিল তার বউ, একজন বোন বালিকা। গলা নামিয়ে ফেলেছে আমসোলোপোগাস। চারপাশ দেখে নিল। তাদের ছিল এক ছেলে। সে ছেলেকে পালন করে মেপো নামের এক লোক। আর ওই লোক পরে সিংহের মতো রাজাকে খুন করে। কাজেই ওই লোকের রক্ত আমার মতো লাল হলেও তাকে খুন করতে হবে। স্বপ্নে দেখলাম আমি চলে গেছি তার সামনে। চুলের মুঠি ধরে থুতু দিলাম মুখের উপর। বললাম আমার সঙ্গে লড়তে হবে। মুখোমুখি হলাম আমরা। জুলু যোদ্ধা থেমে যেতে জানতে চাইলাম, তারপর কি হলো আমসোলোপোগাস? তারপর কিছুই হলো না মাকুমাজান। মনে হলো তার মাথার পালক আর খুলি ভেদ করলো আমার হাত, কিন্তু ব্যথা পেল না। কখনো কারো সঙ্গে কথা বলে তখনও কারো সঙ্গে কথা বলে চলেছে। ওই সর্দারকে চিনলাম, নাম ফাকু। পরে রাজার ভাই দিনগানের শাসনকালে তাকে হত্যা করি আমি ভূতের পাহাড়ে। হ্যাঁ মাকুমাজান, ওই ফাকু গল্প করছিল কিভাবে তাকে খুন করেছি। এই লোকগুলোর কথা শুনছি, কিন্তু আমার কথা ওরা শুনতে পেল না। আমি যেন হালকা বাতাস। এরা ভাসতে ভাসতে এলো গেল, বদলে অন্যরা এলো। তাদের ভিতর ছিল দিনগান। কথা বলতে চাইতে সেই একই ঘটনা। কেউ শুনতে পেল না কোনো কথা। ওই কাপুরুষ দিনগান তার ভাইকে খুন করে। রাজা পিঠে গেঁথে দেয় লাল রঙের ছোট বসা। তারপর লেজ গুটিয়ে পালিয়ে যায়। ওই স্বপ্নের দেশে গিয়ে আমার মনে হলো এখনও সে ভয় পায় রাজা চাকাকে। ওখানে একের পর এক মানুষের সঙ্গে দেখা হতে লাগলো, যাদের কথা ভুলেই গেছি। কথা কত আগে লড়াই করেছি। তাদের ভিতর ছিল জিকিয়া।
জিকিজা আমার আগে কুঠার জাতির সর্দার ছিল, তার এই কুঠার দিয়ে তাকে খুন করি। জিকিজাকে দেখে আবারও কুঠার তুললাম লড়াই করতে, তবে কেউ টের পেল না আমি ওখানে আছি। চারপাশে হাঁটছে, বসে বিয়ার খাচ্ছে, নস্যি নিচ্ছি, কিন্তু কেউ তারা আমাকে বিয়ার বা নস্যি সাধল না, এমনকি যাদের খুন করিনি তারাও না। কাজেই আর ওখানে থাকলাম না, হাঁটতে শুরু করলাম। খুঁজতে লাগলাম আমার পালক বাবা মোপককে। আরেকজনের সঙ্গে দেখা করতে চাই, সে আমার রক্তের ভাই, তাকে সঙ্গে নিয়ে শিকার করতাম। এই দুজন তো আছেই মনে, কিন্তু আরেকজনকে খুঁজতে লাগলো মন। তাদের খুঁজে পাওনি জানতে চাইলাম, মোপোকে পেলাম না। এরপর মনে হলো আপনি কিছুদিন আগে বলেছিলেন মোপো বোধহয় এখনও বেঁচে আছে, তবে অন্যদের পেলাম। থেমে গেল আমসুলোপো গাছ, কি যেন ভাবতে শুরু করলো। ওর ইতিহাস আমার জানা। আমসুলোপো গাছ ওর জীবনের চেয়ে বেশি ভালোবাসতো ওই মেয়ে আর এক বন্ধুকে। এদের সঙ্গে ওর রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু জান দিতে তৈরি ছিল। নিজ দেহ থেকে রক্ত বের করে বাঁধন তৈরি করে সেই বন্ধুর সঙ্গে। শোনা যায় তারা একদল হায়নাকে নিয়ে শিকার করতে বেরোতো। ভয়ঙ্কর লড়াই হয় ওদের সঙ্গে একদল সৈনিকের। ওদের খুন করতে পাঠায় রাজা ডিনগান। সে দলের সর্দার ছিল ফাকু। ওই লোক যুদ্ধে মারা পড়ে আমসুলোপো গাছের হাতে, কিন্তু সে লড়াইয়ে মারা পড়ে ওর বন্ধু বা সেই ভাই। আরও শুনেছি শাপলা ফুল নাডার কথা, আজও তার রূপের কথা বলে অনেকে। সে মেয়ে অদ্ভুত পরিবেশে মারা পড়ে। আয়েশার তৈরি স্বপ্নের কথা মনে আছে আমার, কাজেই কৌতূহলী হয়ে উঠেছি আমসুলোপো গাছের স্বপ্নের বিষয়ে। জানতে ইচ্ছে হলো নাডা বা আমসুলোপো গাছের বন্ধু ওকে চিনল কিনা। ওরা তোমাকে কি বলল জানতে চাইলাম। মাকুমা জান, ওরা কিছুই বলেনি। ওরা দাঁড়িয়েছিল, কখনো এদিকে ওদিকে গেছে। আমার ভাই আগের চেয়ে শক্তিশালী হয়েছে। সে আগেও একা নদীর ঘাট শত্রুমুক্ত রাখতে পারত। দেখলাম পরনের নেকড়ের ছাল, কাঁধের উপর সেই বিরাট গদা। আর নাডা আগের চেয়ে আরও সুন্দর হয়েছে, মোটে বুড়িয়ে যায়নি। মাকুমা যান, ওকে দেখে, ওর রূপ দেখে শ্বাস আটকে গেল আমার। হ্যাঁ মাকুমা যান। ওরা দাঁড়িয়েছিল, কখনো হেঁটেছে, দুজন দুজনের হাত ধরে। ওরা যেন একে অন্যের প্রেমিক প্রেমিকা। চোখে চোখ রেখে গল্প করছিল, বলছিল দুনিয়ায় কিভাবে ওদের পরিচয় হয়। ওদের প্রতিটা কথা বুঝতে পেরেছি, ওদের অন্তরের কথাও। ওরা ভাবছিল কতই না ভালো লাগে ওরা ওখানে আছে, পাশাপাশি থাকতে পারে। আমসুলোপো গাছ, তুমি জানো ওরা পুরনো বন্ধু, বললাম। হ্যাঁ মাকুমা যান। তখন মনে পড়ল ওরা তো বহু পুরনো বন্ধু। ওরা এতই পুরনো বন্ধু যে আমার সঙ্গে কথা বলতে চাইছে না, অথচ আমার ভাই ঘৃণা করত মেয়েদের। প্রতিজ্ঞা করে শুধু আমাকে আর নেকড়েদের ভালোবাসবে, আর কাউকে না। আর সে মানুষ আমারই বউ নাডার দিকে চেয়ে মিষ্টি করে হাসছিল, কিন্তু হাসেনি আমার দিকে চেয়ে। কথায় কথায় হাসছিল নাডা, বলছিল আমার বন্ধু বিরাট যোদ্ধা। ফিরেও তাকায়নি নাডা, একটা কথাও বলেনি আমার সঙ্গে, কোনো প্রশংসা ছিল না। অথচ এই আমি হালাকাজি গুহা থেকে ওকে উদ্ধার করি, রক্ষা করি ডিনগানের হাত থেকে। আমি দাঁড়িয়েছিলাম ওখানে ওদের সামনে, চেয়েছিলাম ওদের দিকে, কিন্তু একটা কথাও বলেনি ওরা। হতে পারে তোমাকে দেখতে পায়নি আমসুলোপো গাছ, বোধ হয় তাই মাকুমা যান। ওরা দেখতে পায়নি আমাকে, না হলে এত ঘনিষ্ঠ হয়ে গল্প করতো না। কিন্তু আমি ওদের ভালো করেই দেখেছি। চিৎকার করে কথা বললাম, কিন্তু
যেন শুনতে পেল না। দৌড়ে গেলাম আমার বন্ধুর দিকে, পারলে ওর গদা দিয়ে নিজেকে রক্ষা করুক। তারপরও খেয়াল করলো না। এরপর মাথার উপর কুঠার তুলে জোরে গায়ের জোরে কোপ দিলাম। তারপর কি হলো আমসলপ গাছ? কিছুই হলো না মাকুমাজান। ওই বন্ধুর মুকুটের ভিতর দিয়ে পেরোলো আমার কুঠার। মাথা থেকে শুরু করে দুটুকরো করে দিলাম তাকে। তখনও কথা বলতে লাগলো, আরও বেশি কিছু করলো। উবু হয়ে বাগান থেকে সাদা শাপলা ফুল তুললো, এগিয়ে দিল নাডার দিকে। বদলে নাডা মিষ্টি করে হেসে ধন্যবাদ দিল, চুলে গেঁথে নিল ফুল। সর্বক্ষণ ধন্যবাদ দিল। মাকুমাজান, নিজের চোখে এই দেখতে হলো। ভেঙে গেল আমসলপ গাছের কণ্ঠ। মনে হলো নীরবে কাঁদছে। আবছা আধারে দেখলাম মুছলো চোখ দুটো। ওকে আর কষ্ট দিতে চাইলাম না। একটু সরে দাঁড়িয়ে আগুন দিলাম পাইপে। কয়েক মুহূর্ত পর বলল, মাকুমাজান, মনে হয় এরপর বহুক্ষণের জন্য পাগল ছিলাম। যত গালি জানি দিতে লাগলাম। ইস্পাত যেখানে কাজ করলো না, সেখানে যদি কথা দিয়ে কাজ হয়, এই ভাবছি তখন। কিন্তু ওসব কথা বলতে শুরু করার পর আবছা হয়ে মিলিয়ে যেতে লাগলো ওরা। তখনও হাসছে, গল্প করে চলেছে। লিলি ফুলগুলোর ডাঁটি বড় হতে থাকলো, আর তার ভিতরে হারিয়ে গেল নাডা। ওর পিছন পিছন ছুটে গেলাম। তারপর হঠাৎ দেখলাম ওখানে হাজির হয়েছে অসভ্য রাজা রেজু। মাত্র 2-1 দিন আগে ওকে হত্যা করেছি। কুঠার নিয়ে ওর দিকে তেড়ে গেলাম, ভাবছি এবার আগের চেয়ে ভালো লড়বে। ও তাই করলো আমসলপ গাছ? না, তা করলো না। তবে মনে হলো কোনোভাবে টের পেয়েছে আমি এগিয়েছি। ঘুরে দাঁড়িয়ে পালাতে লাগলো। পিছু নিতে চাই, কিন্তু ওকে আর খুঁজে পেলাম না। তার বদলে দেখি চাকার বোন বালেকাকে। আর কখনো বলবেন না মাকুমাজান, তবে শুনুন, তিনি আমার মা। তিনি আমাকে দেখতে পেলেন। হ্যাঁ, আমি যখন অনেক ছোট ছিলাম তখন শেষবার আমাকে দেখেন তিনি। এখন আমার বয়স অনেক, মস্ত বড় হয়ে গেছি। তারপরও মনে হলো তিনি আমাকে ভালো করেই চেনেন। আমার দিকে চেয়ে হাসলেন, চুমো দিলেন কপালে। তবে চুমোর অনুভূতি পেলাম না। মনে হলো আমার মনের তিক্ততা টের পেলেন। তারপর তিনিও মিলিয়ে গেলেন। এরপর হঠাৎ বিরাট এক গর্তের ভিতর পড়লাম। বোধহয় পা পিছলেই, অথবা ওটা ছিল গভীর কোনো কূপ। তারপর হঠাৎ বুঝলাম আমি আছি সাদা ডাইনির বাড়িতে। সচেতন হয়ে দেখি আপনি ওখানে ঘুমিয়ে আছেন। গদির উপর আয়েশ করে বসেছে সাদা ডাইনি। পাতলা কাপড়ের ওপাশ থেকে আমার দিকে চেয়ে হাসছে, চিকচিক করছে চোখ দুটো। সাদা ডাইনি স্বপ্নের ওই দৃশ্য দেখিয়েছে বলে ভীষণ রেগে গেলাম। অন্তটা বলল, ওই মেয়ে লোককে খুন করা উচিত। এ যদি করি, শেষ হবে তার অশুভ জাদু। আর কখনো পুরুষ মানুষকে মিথ্যা বলবে না। কাজেই লাফিয়ে উঠে দাঁড়ালাম। মাথার উপর কুঠার তুলে সামনে বেড়েছি। তখন দেখলাম হঠাৎ উঠে দাঁড়িয়েছে, জোরে জোরে হাসতে শুরু করলো। তারপর ভিন ভাষায় কি যেন বলল, বুঝলাম না। আঙুল তাক করলো আমার দিকে। তারপর হঠাৎ মনে হলো কোনো দৈত্য আমাকে খপ করে ধরেছে, ঘোরাতে ঘোরাতে নিয়ে চলল। আর শ্বাস নিতে পারলাম না। ওই দৈত্য আমাকে আঙিনা পার করিয়ে দিল, তবে কোনো ক্ষতি করলো না। এখন কথা হচ্ছে মাকুমাজান, এই যে এত কিছু ঘটলো, এসবের মানে কি? যা বুঝেছি আমসলপ গাছ, ওই রানের ক্ষমতা জিকালির চেয়ে অনেক বেশি। চাইলে মুহূর্তে যে কারো চোখের সামনে দৃশ্য ফোটাতে পারে। এটা জানি, আমরা যাদের ভালোবাসতাম তাদের কিছুই যায় আসে না আমাদের কিছু হলে। ওরা নিজেরা ভালো আছে। আমি যখন ঘুম থেকে উঠে রানীকে এসব বললাম, সে আমার দিকে চেয়ে হাসতে লাগলো। আমাকে বলেছে ওই স্বপ্ন ছিল ভালো শিক্ষা। আমার বুকের ভিতর অনেক গর্ব হয়েছে। কিন্তু কেন ভাবতে গেছি মৃত মানুষটা ভাববে জীবিতদের জন্য? সাদা রানী মনে হয় বোঝাতে চেয়েছে আমাদের উচিত বিনীত হওয়া। আমসলপ গাছ,
আমার এও মনে হয়েছে যে নিজে তৈরি করেছে ওই দৃশ্যগুলো। আমারও তাই মনে হয়েছে মাকুমা যান। কিন্তু আমাদের জীবনের ঘটনা জানলো কিভাবে, এ বুঝতে পারিনি। এমন হতে পারে জিগালি তাকে বলেছে। রাতের আধারে একে অন্যের সঙ্গে কথা বলতে পারে জাদুকররা। আমার তা মনে হয় না আমসোলোপোগাস। ওই মেয়ে জাদু দিয়ে আমাদের জীবনের কাহিনী খুঁড়ে নিয়ে সাজিয়ে দিয়েছে। আমাদের মনে হয়েছে সব সত্যি ঘটছে। এসব স্বপ্নের ভিতর নিজে সে নানান রং চড়িয়ে নিয়েছে। মনে হয় হ্যান্স, গোরোকো বা জুলো যোদ্ধাদের বেলায় ঠিক ওই একই কাজ করেছে। আমরা ওর উপকার করেছি, কাজেই এভাবে আমাদের ঋণ শোধ করতে চেয়েছে। বোধহয় বুঝতে পারছো, ও আসলে ফুসফুসে অসুখ হওয়া সার আর বন্ধা গরু দিয়েছে, ভালো গরু নয়। আস্তে করে মাথা দোলালো আমসোলোপোগাস। তারপর বলল, জানি ওই মেয়ে মানুষ মিথ্যুক। তারপরও মাঝে মাঝে মনে হয়েছে পাগল হয়ে গেছি। আমাকে যেদিকে খুশি টেনে নিয়ে গেছে। কখনো বিশ্বাস করব না আমার ভাই নাডাকে ভালোবেসেছে। সবসময় মেয়েদের ঘৃণা করতো সে। পাতালের নিচে গিয়ে কখনো আমাকে ভুলে যেতে পারে না। মোট কথা মাকুমা যান, আপনি আর আমি বোকার মতো একটা ফালতু পুরস্কার পেয়েছি। আমরা ভুল করে কবরের ভিতর খুঁজতে গেছি, অথচ বিশাল এ আকাশের উপরের স্বর্গ চায় না কোনো মানুষ ওদিকে চাইবে। এসব দেখতে চেয়ে আগের চেয়ে বেশি কষ্ট পেয়েছি। ওই স্বপ্ন দেখে পুড়েছে অন্তর। আমি আপনার জন্য বলবো, রাতের অতন্দ্র প্রহরী, সামনে চেয়ে তৃপ্ত থাকুন। অপেক্ষা করুন কি খ্যাতি ও ধন মেলে। আর আমার নিজের জন্য বলবো, কুঠারের মালিক, এই কুঠার নিয়ে তৃপ্ত থাকো। অপেক্ষা করো, তুমি হয়তো পাবে ভালো লড়াই আর খ্যাতি। কাজেই আমাদের দুজনের জন্য বলবো, আমরা না পৌঁছানো পর্যন্ত ঘুমিয়ে থাকুক মৃতরা। আজ হোক বা কাল আমাদের ওখানে যেতে হবে। ভালো বলেছ আমসোলোপোগাস। তবে এই অভিযানে বেরোনোর আগেই তোমার মুখ থেকে ওই কথাগুলো বেরোলে ভালো হতো। তা নয় মাকুমা যান, এ নিয়তি ছিল যে ওদিকের বাড়ির মিথ্যুক মেয়ে মানুষের সঙ্গে দেখা হবে। ভাগ্য যে বিষাদ চোখের সঙ্গে পরিচিত হব, এসব হওয়ারই ছিল। তাছাড়া জিকালি তাই চেয়েছে। কে জিকালির ইচ্ছাকে ঠেকাবে? কাজেই আমরা রওনা হয়েছি। দেখেছি বহু ঘটনা, অনেক খ্যাতি পেয়েছি, আবার জানতে পেরেছি আমরা কত বোকা হতে পারি। আমরা এতই বোকা যে খুঁজতে গেছি মৃত্যুর রহস্যের ওপাশে। এ কাজ করতে গিয়ে পেয়েছি ডাইনির মন ভরা বিষ। এখন মনে হচ্ছে ওটা বিষ না হয়ে পানীয় হতে পারে। এত কিছু দেখে বুঝে মনে হচ্ছে যত দ্রুত সম্ভব এই ভুতুরে দেশ থেকে চলে যাওয়া উচিত। আমরা কবে রওনা হব মাকুমা যান? সাদা ডাইনি বলেছে বিষাদ চোখ আর যোদ্ধারা সুস্থ হয়ে উঠবে। তা যদি হয় আগামীকাল সকালে রওনা হব। ভালো, তাহলে গিয়ে শুয়ে পড়ি। খুব ক্লান্তি লাগছে। রেজুকে হত্যা করার পরও এত ক্লান্তি আসেনি, তাই বোধ হয় জবাবে বললাম। পুরুষের সঙ্গে লড়াইয়ের চেয়ে স্বপ্ন ভূতের সঙ্গে লড়াই কঠিন। ঠিক আছে আমসোলোপোগাস, গিয়ে শুয়ে পড়ো। একটু পর আমিও শুয়ে পড়ব। জুলু যোদ্ধা বিদায় নেওয়ার পর ইনেজ কেমন আছে দেখতে ওর বাড়িতে গেলাম। ঘুমিয়ে আছে মেয়েটি, কিন্তু সে ঘুম অন্য রকম। মনে হলো আয়েশার প্রভাব কেটে গেছে। বিছানার উপর নিশ্চিন্তে এলিয়ে আছে। সুস্থ ও তরতাজা কচি তরুণী মনে হলো। নার্সরা বলল, যিনি নির্দেশ দেন তার কথা মতো ঠিক সময়ে জেগে উঠেছে ইনেজ। তারপর পেট ভরে খেয়েছে।
অবাক হয়ে চারপাশ দেখছিল। হাঁটু গেড়ে বসে গাইছিল অদ্ভুত এক গান। ওটা বোধ হয় কোনো প্রার্থনা সঙ্গীত। বুকের কাছে হাত নেড়েছে। দুশ্চিন্তা দূর হওয়ার পর আবার নিজ বাড়ি ফিরলাম। তখনই ইচ্ছে হলো না শুয়ে পড়তে। কাজেই বিছানায় না গিয়ে দরজার সামনে বসে চেয়ে রইলাম অদ্ভুত সুন্দর রাতের দিকে। ধুলোর সঙ্গে মিশে ঝিকমিক করছে হাজারো জোনাকি। এক একটা যেন জ্বলন্ত সোনার উপর টুকরো। অন্ধকারে শিকার ধরছে বড় সব পেঁচা। এরা দিনের বেলায় ভাঙাচোরা বাড়িগুলোর ভিতর লুকিয়ে থাকে, যেন আলো আধারিতে সাদা ডানাওয়ালা আত্মা। চুপচাপ ভাবছি, গত কদিনে অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়েছে। অন্য কেউ এসবের ভিতর দিয়ে গেছে। সব মিলিয়ে এর মানে কি? আসলে কে ওই অপরূপ আয়েশা? সত্যিই কি সে প্রকৃতির প্রতিভূ? হয়তো ওরকম ক্ষমতা কম বেশি সব মেয়ের ভিতর থাকে। আসলে সে বর্তমান যুগের মানুষ, না অতীতের বিশ্বাস ও প্রাচীন সভ্যতার কেউ? আজও খুঁজে চলেছে নিজ অতীতের সেই রাজ্য। সেখানে ছিল সে রানী। নিজের কাছেই বিদঘুটে লাগলো কথাগুলো। জগতে অমন কেউ থাকতে পারে না। তবে কোনো সন্দেহ নেই, আয়েশার ভিতর অস্বাভাবিক কোনো ক্ষমতা আছে। শুধু তাই নয়, ওর আছে অবিশ্বাস্য সৌন্দর্য। নিজের দিকে মুহূর্তে টেনে নিতে পারে যে কাউকে। আগে কখনো কোনো মেয়ের ভিতর এত শক্তি দেখিনি। একটা ব্যাপারে পুরো নিশ্চিত, আমি ওর তৈরি করে দেয়া কল্পনার ভিতর ছিলাম। ওর তীক্ষ্ণ বুদ্ধি সেসব সৃষ্টি করেছে। আমসলপু গাছ একটা কথা ঠিক বলেছে, আমরা কোনো মৃত মানুষকে দেখিনি। যা দেখেছি তা ছবি বা দৃশ্য। এসব এসেছে আমাদের নিজেদের মগজ থেকে। আয়েশা শুধু খুঁটে খুঁটে বের করে নিয়েছে। জানি না কেন এসব করতে গেল। হয়তো যে ক্ষমতা নেই তা দেখাতে গেছে স্বপ্নের ভিতর, বা সেফ শয়তানি। হয়তো বোঝাতে চেয়েছে আমাদের উচিত বিনীত হওয়া। ঘটনা যাই হোক, সে সফল হয়েছে। জীবনে কখনো কোনো মেয়ের কাছ থেকে এত ধাক্কা খাইনি। আমি যেন মৃত্যু দেবতার দেশে গেছি, আর সেখানে এমন কিছু দেখিনি যা আমাকে খুশি করেছে। শুধু অন্তরের পুরনো ক্ষত নতুন করে খুলে গেছে, রক্ত ঝরেছে। জেগে উঠবার পর বুঝতে পেরেছি আমার উপর জাদুটোনা করা হয়েছে। হ্যাঁ, ওসব দৃশ্যে দেখেছি মৃত কিন্তু প্রিয় মানুষগুলোকে। মায়াজাল ছড়িয়েছে অদ্ভুত সুন্দর ওই মেয়ে। আমাকে মুগ্ধ করে ভুল বুঝিয়েছে। প্রচণ্ড ঝাঁকি খেয়ে ফিরতে হয়েছে বাস্তবে। একের পর এক বিদ্রূপ সহ্য করতে হয়েছে। হ্যাঁ, তাই অন্তরের ভিতর ক্ষুদ্র হয়েছি। আশ্চর্য যে তারপরও ওই মেয়ের উপর রাগ করতে পারিনি। তার চেয়ে বড় কথা, হয়তো অসহায়তা থেকে আমি চোখ বুজে বিশ্বাস করেছি ওর পেশায় ওই আচরণ ওর বন্ধুত্বের পরিচয়। যাই হোক, এখন বড় কথা, আমসলপু গাছের মতো আমিও চলে যেতে চাই ওই ভুতুরে শহর থেকে। ভুলে যেতে চাই গত কদিনের স্মৃতি। তবে পরে, অনেক পরে মনে হয়েছে ভাগ্যিস গেছি ওই অবিশ্বাস্য অভিজ্ঞতার ভিতর দিয়ে। পরদিন ঘুম থেকে উঠে দেখলাম আগেই আকাশে জেগেছে সূর্য। প্রাচীন সুইমিং পুলে স্নান করে নিলাম। কাপড় পাল্টে গেলাম ইনেজের ওখানে। গিয়ে দেখি দরজার কাছে বসে আছে। চমৎকার দেখালো ওকে। ঝলমল করছে চেহারা। ছোট কিছু নীল ফুল দিয়ে মাথা গাচ্ছে। সুতোর বদলে ব্যবহার করছে শুকনো ঘাস। এইমাত্র ছোট কিছু নীল ফুল দিয়ে মালা গাচ্ছে। সুতোর বদলে ব্যবহার করছে শুকনো ঘাস। এইমাত্র মালা তৈরি শেষ হয়েছে। সাদা আলখেল্লার উপর পরে নিল। এই পোশাকে ওকে দেখতে লাগলো আরব মহিলাদের মতো, তবে নেকাব নেই। আড়াল থেকে ওকে কিছুক্ষণ দেখে নিয়ে কথা বলে উঠলাম। হঠাৎ আমাকে দেখে একটু চমকে গেল। তারপর উঠে দাঁড়িয়ে ছুটে এলো। চট করে সুন্দর একটা ফুল বেছে নিয়ে উপহার দিলাম। এক পলকে বুঝলাম আমাকে মোটেও চেনে নেই। আমি যেন অচেনা কেউ।
সংক্ষেপে বললে, আসলে ওর মনে কিছুই নেই। আয়েশা এ কথাই বলেছিল। নতুন পরিচিত হয়েছি, এমন ভঙ্গিতে ওর সঙ্গে আলাপ জুড়লাম। জানতে চাইলাম কেমন বোধ করছে। জবাবে বলল, হ্যাঁ ভালো, আগে কখনো এত ভালো থাকিনি। মুহূর্ত পর বলল, আমার বাবা গেছেন দীর্ঘ যাত্রায়, ফিরতে লাগবে সপ্তাহের পর সপ্তাহ। সঙ্গে সঙ্গে চিন্তা এলো মনে। কাজেই বললাম, এ কথা ঠিক ইনেস, আর আমি তার ঘনিষ্ঠ বন্ধু, তাই আমাকে পাঠিয়েছেন। বলে দিয়েছেন তোমাকে নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় চলে যেতে। আমরা ওখানে গেলে তার সঙ্গে দেখা হবে, তবে সেজন্য বহুদূর যেতে হবে। তাতে কোনো সমস্যা নেই। ওর দু হাতের আঙুলগুলো শক্ত করে ধরল পরস্পরকে। বেড়াতে ভালো লাগে আমার, বিশেষ করে আরও ভালো লাগবে বাবার সঙ্গে দেখা হবে। আমার ভালো পোশাকগুলো বয়ে রয়ে গেছে ওর সঙ্গে। এখন যা পোশাক পরেছি আরামদায়ক, সুন্দর, কিন্তু আগে সব সময় অন্য পোশাক পরেছি। কেন যেন মনে হচ্ছে আপনি খুব ভদ্রলোক। আমরা বোধহয় ভালো বন্ধু হতে পারি। যদি হই, খুব খুশি হব। আমার মা স্বর্গে চলে যাওয়ার পর বড় একা একা হয়ে গেছি। আসলে আমার বাবা এত ব্যস্ত থাকেন, তাছাড়া ব্যবসার কাজে দূরে যেতে হয়, অনেক সময় দেখা পাই না। হঠাৎ করে যেন ভদ্র মহিলা থেকে বদলে গিয়ে বাচ্চা মেয়ে হয়ে গেছে ইনেস। কথাগুলো বলল শিশুদের মতো করে। খুব কষ্ট লাগলো ওর জন্য। জানি বেচারি কিসের ভিতর দিয়ে গেছে। মনে পড়ল আয়েশা কি বলেছে, ইনেজের সবই ফিরবে সঠিক সময়ে। এতে খানিক স্বস্তি ফিরল মনে। ওকে রেখে আহত দুই জুলু যোদ্ধার সঙ্গে দেখা করতে গেলাম। ওখানে গিয়ে খুশি হয়ে উঠলাম, ওরা সুস্থ হয়ে গেছে। আমরা যে কোনো সময় রওনা হতে পারি। আয়েশার বক্তব্য ফলে গেছে। অন্যরা পুরোপুরি বিশ্রাম শেষে ব্যস্ত হয়ে আছে ফিরতে। আমসোলোপোগাস ও আমিও যত দ্রুত সম্ভব ফিরতে চাই। বাড়ি ফিরে নাস্তার সময় হ্যান্স ঘোষণা দিল, হাজির হয়েছে বিলালি। হ্যান্সের পর পর ঢুকলো সে, বার কয়েক কুন্নিস করল, তারপর জানতে চাইল ঠিক কখন রওনা হব। তাকে আগে নির্দেশ দেয়া হয়েছে, কাজেই প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়েছে। লোকটাকে জানিয়ে দিলাম 1 ঘন্টা পর যাত্রা করব। একথা শুনে তাড়াহুড়ো করে বিদায় নিল সে। এরপর 1.25 ঘন্টা পর আবার ফিরল, সঙ্গে পালকি ও বাহক, এছাড়া সঙ্গে 25 জন দেহরক্ষী। এদের চিনলাম, প্রত্যেকে সাহসী, আমাদের পাশে যুদ্ধ করেছে। পালকি বাহক ও দেহরক্ষীদের জন্য বক্তৃতা দিল বিলালি। জানিয়ে দিল তাদের দায়িত্ব আমাদের পথ দেখানো, মালপত্র বহন করা এবং পাহারা দিয়ে নিয়ে যাওয়া। তারা আমাদের পার করিয়ে দেবে জলাভূমি। আমরা চাইলে যত দূর হোক আমাদের সঙ্গে যাবে। এটা বিলালির কথা নয়, যিনি সবসময় শাসন করেন, এটা তার নির্দেশ। আমাদের যেন সামান্যতম ক্ষতি না হয় সেটা তাদের দেখতে হবে। যদি ভুল করে দুর্ঘটনার ভিতর পড়ি, ওই লোকগুলোকে আগুনে তপ্ত গামলার ভিতর মরতে হবে। সেটা কি ঠিক বুঝলাম না, তবে লোকগুলোর মুখ দেখে টের পেলাম সেই মৃত্যু ভয়ঙ্কর। শেষে বিলালি জানতে চাইল ওরা ভালো মতো বুঝতে পেরেছে কি না। আমাদের পথ দেখাতে হবে, পাহারা দিতে হবে, তা এমনভাবেই যেন আমরা তাদের আপন মা। সত্যি, পরে তারা নজর রেখেছে আমাদের উপর। আয়েশার নির্দেশ না থাকলেও সর্বক্ষণ আয়েশার নির্দেশ না থাকলেও সর্বক্ষণ ব্যস্ত ছিল। আমসোলোপোগাস ও আমি যেন ওদের কাছে ঈশ্বরের মতো। ভাব দেখে মনে হয়েছে আমরা চাইলে ধ্বংস করে দিতে পারি তাদের,
আমরা যা চাই তাই করতে পারি, নইলে রেজুকে শেষ করলাম কিভাবে। বিলালির কাছে জানতে চাইলাম আমাদের সঙ্গে আসবে কি না। জবাবে বলল, না, সে যাবে না। যিনি সবসময় শাসন করেন তিনি শীঘ্রই নিজ বাড়িতে ফিরবেন, কাজেই তার সঙ্গে যেতে হবে তাকে। জানতে চাইলাম, হিয়ার সত্যিকারের বাড়ি কোথায়? জবাবে অস্পষ্ট ভঙ্গিতে মাথা দোলালো, একবার আকাশ আবার মাটি দেখিয়ে দিল। ভঙ্গি দেখে মনে হলো বলতে চাই তিনি তো সবখানে থাকেন। কয়েক মুহূর্ত পর বলল, তার বাড়ি গুহার ভিতর। এর বেশি কিছু তার পেট থেকে আদায় করা গেল না। আমিও জোরাজুরি করতে গেলাম না। এরপর বিলালি বলল, আমাদের সঙ্গে দেখা হয়ে খুব খুশি হয়েছে সে। আমসলফ গাছ যেভাবে রেজুকে খতম করে তা ছিল দেখবার মতো। যতদিন বেঁচে থাকবে ততদিন ওই দৃশ্য মনে রাখবে। আমার কাছে একটা উপহার চেয়ে বসল। কাজেই দ্বিধা না করে জার্মানির তৈরি ছোট রূপালি কেস খুললাম। ওটার ভিতর থেকে বের করে দিলাম বাড়তি পেন্সিলটা। এত খুশি হলো যে ঝলমল করে উঠল চেহারা। এরপর বুড়ো বিলালির কাছ থেকে বিদায় নিলাম। আজও মানুষটার কথা মনে পড়ে। এত ভদ্র মানুষ কম দেখেছি। রওনা হওয়ার সময় দেখলাম আমসলফ গাছের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে বিলালি। ওর মনে আছে আমসলফ গাছ খুনের হুমকি দিয়েছিল, কাজেই বিদায় দিতে গিয়ে মরতে রাজি নয়। 24। কিছুক্ষণ পর রওনা হয়ে গেলাম আমরা। কেউ কেউ পালকিতে, অন্যরা হাঁটছে। আমি বলে দিয়েছি আহত জুলুরা আগামী 2-1 দিন পালকিতে চলবে। চোখে চোখে রাখবার জন্য আমার সামনে রেখেছি ইনেসকে। ওর পরিচর্যার জন্য দিয়েছি হ্যান্সকে। খুব দ্রুত ওকে পছন্দ করে ফেললো ইনেজ। হয়তো অবচেতন মনে বুঝতে পেরেছে মানুষটা ওকে স্নেহ করে। অবশ্য দীর্ঘ ঘুম থেকে উঠে আমাকে চিনতে পারেনি। মুহূর্তে বন্ধুত্ব হয়ে গেল হ্যান্স ও ইনেজের। 2 দিন পেরোনোর আগেই ওর মন জয় করে নিল খুদে হটেনটট। হয়ে উঠল মার মতো। কি করে পারল তা জানি না। ইনেজের প্রতিটি চাওয়া কি করে যেন বুঝলো, সঙ্গে সঙ্গে ইচ্ছা পূরণ করলো। নার্সদের মতো কর্তব্যবোধ ওর। খেয়াল করলাম পুরো নির্ভরশীল হয়ে পড়েছে ইনেজ। হ্যান্সের নাম দিল আমার প্রিয় বাদর। একবার ঝামেলার ভিতর পড়লাম। ঝগড়ার আওয়াজ শুনে ফিরে দেখি রাগে গনগন করছে হ্যান্স। রাইফেল তুলেছে এক জুলুর বুকে। ওই যোদ্ধা ভুল করে বা ইচ্ছে করে ধাক্কা দিয়েছে ইনেজের পালকিতে। আরেকটু হলে মাটিতে পড়তো ইনেজ। ওই সামান্য বিরোধ ছাড়া বাকি সময় খুশিতে থাকলো মেয়েটি। ওর নাম বিষাদ চোখ না দিয়ে আনন্দিত চোখ দেয়া যেত। ফুর্তি করছে, হাসছে, গাইছে, হৈ হৈ করে উঠছে, যেন নতুন করে শৈশব ফিরে পেয়েছে। মাত্র একবার দেখলাম বেদনাতুর, তখন হু হু করে কাঁদলো। আসার সময় একটা বিড়াল ছানা এনেছিল, কিন্তু ঝোপঝাড়ের ভিতর নেমে পড়লো ওটা। অনেক খুঁজেও পাওয়া গেল না। তবে এর পর চোখ মুছে ফেললো ইনেজ। বিশ্রী ইংরেজি ও তার চেয়ে খারাপ পর্তুগিজ ভাষায় হ্যান্স ব্যাখ্যা দিল ওই বিড়াল ছানা পালিয়েছে শুধু মায়ের কাছে ফিরবে বলে। মায়ের কাছে থেকে সরিয়ে নিলে তা হতো খুব নিষ্ঠুরের কাজ। দ্রুত এগোতে লাগলাম আমরা। প্রথম দিন দুপুরের পর পৌঁছে গেলাম আগ্নেয়গিরির চূড়ার কাছে। এখানে রাতের জন্য ক্যাম্প ফেলা হলো। অনেক নিচে দেখলাম প্রাচীন সেই কোর শহর। আমরা যেখানে থেমেছি সেখান থেকে কাছে অস্বাভাবিক উঁচু একটা চূড়া। আগেই বলেছি ওটার কথা। আশেপাশের এলাকা থেকে ওই চূড়ার পাথর ভিন্ন এবং অনেক বেশি কঠিন। চারদিকের লাভা পাথর ক্ষয় হয়েছে, বৃষ্টিতে ভেসে গেছে, কিন্তু ওটা আছে শত হাজার বছর বা মিলিয়ন বছর ধরে। এ পাথরের স্তম্ভ বোধহয় উচ্চতায় 50 ফুটের বেশি হবে।
এতই মসৃণ যে মনে হয় ঘষে তৈরি করেছে মানুষ। মনে পড়ে এখানে আসার সময় আমসোলোপোগাস বা হ্যান্সকে বলেছিলাম কোনো বাদর ওই পাথুরে স্তম্ভ বেয়ে উঠতে পারবে না। দ্বিতীয়বার ওটা পেরোনোর সময় পশ্চিমের টিলার ওপাশে চলে গেল সূর্য, তবে ডুবে যাওয়ার আগে তীব্র আলো ফেলল ঝোড়ো মেঘের উপর। ধারণা করলাম যে কোনো সময় শুরু হতে পারে ঝড় বৃষ্টি। ঘন মেঘ ভেদ করে ওই স্তম্ভের বুকে পড়ল রক্তিম আলো। পালকি থেকে নেমে হাঁটছি আমসোলোপোগাসের পাশে। খোঁজ নিলাম দলের কেউ বিপদে পড়ে গেল কিনা। দ্রুত নেমে আসছে অন্ধকার। ওই পাথরে স্তম্ভ থেকে 50 গজ দূর দিয়ে চলেছি। এমন সময় কেন যেন হঠাৎ ঘুরে চাইল আমসোলোপোগাস। বিড়বিড় করে কি যেন বলে উঠল। আমিও চট করে ওদিকে চাইলাম। দেখলাম ওই পাথরের চূড়ার উপর অপূর্ব এক দৃশ্য। সূর্যের লাল রশ্মি যেন আগুন হয়ে উঠেছে। তার ভিতর দাঁড়িয়ে রয়েছে স্বয়ং আয়েশা। বড় অদ্ভুত ও দুর্লভ দৃশ্য, যেন স্বর্গমর্তের মাঝে বিচরণ করছে সে। ওকে কোনো নারীর বদলে লাগলো জ্বলন্ত পরীর মতো। ঘনিয়ে আসা অন্ধকারের পটভূমিতে দাঁড়িয়ে রয়েছে। শেষ রশ্মি সরে গেল পাথরের স্তম্ভ থেকে, আর ঠিক তখন তীব্র এবং সোনালি আলো গিয়ে পড়ল আয়েশার উপর। ওকে পরিষ্কার দেখলাম, মুখ থেকে শুরু করে দেহ সব জ্বলজ্বল করছে। এখন ওর মুখে নেকাব নেই। অবাক লাগলো, ওর বিশাল মায়াভরা দুই চোখ ফাঁকা দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। এত দূর থেকে চোখ দুটো খুব মায়াময় লাগলো। দেখলাম ওর কোমর ও স্যান্ডেলে ঝিক ঝিক করছে সোনার স্টাড। হতবাক চেয়ে রইলাম। তারপর বলে উঠলাম, আমসোলোপোগাস, দেখেছ কি মিথ্যুক ওই বুড়ো বিলালি? আমাকে বলেছে সাদা রানী কোর ছেড়ে রওনা হয়েছে নিজ বাড়ির উদ্দেশ্যে। মাকুমা যান, ডাইনি যদি ওখানে থেকে থাকে, হয়তো তার বাড়ি ওই পাথরের উপর। যদি ওখানে থেকে থাকে। খানিক রেগে গিয়ে বললাম। আবার উত্তেজিত হয়ে উঠছে সাও। ফালতু কথা বলো না আমসোলোপোগাস, নিজ চোখে দেখছি সে ওখানে। আমি কি করে বুঝবো? ডাইনিরা অনেক কিছু করতে পারে। এখানে ওখানে যায় বাতাসের সঙ্গে, যা খুশি করে। কোনো মেয়ে ওই পাথর বেয়ে গিরগিটির মতো উঠতে পারে মাকুমা যান? কোনো সন্দেহ নেই। ব্যাখ্যা দেয়া শুরু করেও ভুলে গেলাম। মনে হলো ভেসে আসা কোনো মেঘ বা ওই ধরনের কিছু ঢেকে দিল পাথুরে স্তম্ভ আর আয়েশাকে। 1 মিনিট পর সামান্য আলো ফিরল। সে আবছা অন্ধকারে দেখলাম ওই চূড়ার মাথা পিনের মতো চোখা। উপরে কেউ নেই। ওখানে বসতে পারে শুধু পাখি। মন বলল পৃথিবীর শুরু থেকে আছে ওই পাথরের পিলার। আমসোলোপোগাস চুপ হয়ে গেছে। আস্তে করে মাথা নেড়ে আবারও রওনা হয়ে গেলাম আমরা। কেউ কোনো কথা বললাম না। যদি আয়েশাকে দেখে থাকি বা ওর ভূতকে। ওই শেষবার দেখি আমি ওই মহিয়সী রানীকে। এ সত্যি অভিযানের প্রথম দিকে, অর্থাৎ জলাভূমি পেরোনোর পর্যন্ত বারবার সচেতন হয়েছি বা কল্পনা করেছি আমার সঙ্গে রয়েছে আয়েশা। শুধু তাই নয়, একবার সবাই দেখে ওকে, অথবা ওর মতো কাউকে। আমরা তখন ছিলাম বিশাল জলাভূমির ঠিক মাঝখানে। সামনে সামনে চলেছে প্রশিক্ষিত পথ প্রদর্শক, কিন্তু একটা মোড়ে পৌঁছে অনিশ্চিত হয়ে গেল তারা। বুঝে পেল না কোন পথে যেতে হবে। শেষে ওরা ঠিক করলো ডান দিকের পথ ধরবে। রওনা হয়ে গেল। তাদের পিছনে চলেছে ইনেজের পালকি। বরাবরের মতো পাশে হাঁটছে হ্যান্স। ঠিক তখন হ্যান্সের বক্তব্য অনুযায়ী পথ প্রদর্শকরা হঠাৎ হুমড়ি খেয়ে পড়ল পথের উপর। ওদের সামনে হাজির হয়েছে সাদা নেকাব পরনে কে যেন। আঙুল তুলে দেখিয়ে দিল বাম দিকের পথ। তারপর বাতাসে ভাসমান ঘন জলবিন্দুর ভিতর হারিয়ে গেল। এরপর পালকি থামিয়ে দিল হ্যান্স। অপেক্ষা করলো আমার জন্য। খুলে বলল কি ঘটেছে। ইনেস বাচ্চাদের মতো বলতে শুরু করলো এক সাদা মহিলাকে দেখতে পেয়েছে। আমার কৌতূহল হলো। ডান দিকের পথে খানিক যেতেই কাদার ভিতর ডুবে যেতে লাগলাম। বহু কষ্টে উঠে এলাম।
লাঠি দিয়ে পরীক্ষা করে দেখি ওখানে নলখাগড়ার নিচে পানি ও কাদা অনেক বেশি গভীর। সেদিন রাতে পথ প্রদর্শকদের কাছে জানতে চাইলাম আসলে কি ঘটেছিল, তবে ওরা কোনো জবাব দিল না, এমন ভাব যেন কিছু দেখেনি। এসব অস্বাভাবিক ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, শুধু বলতে পারি আমরা বোধহয় একের পর এক দৃষ্টিভ্রমের কবলে পড়েছি। জরুরি নয় যে ফিরবার পথে বিস্তারিত বর্ণনা দেব, শুধু বলবো জলাভূমি পেরিয়ে উঁচু জমিতে পৌঁছে বিদায় করে দিলাম পথ প্রদর্শক, পালকি বাহক ও প্রহরীদের। সঙ্গে রাখলাম মাত্র একটি পালকি, সেটা বহন করলো জুলোরা। ইনেজ হাঁপিয়ে গেলে বসলো। নিরাপদে পেরোলাম জামবেজি নদী। তারপরে একদিন বিকেলে পৌঁছে গেলাম রবার্টসনের বাড়িতে।